ছোটবেলায় সিলেটে লেখার জন্য চক দিয়ে যে সিলেটে লিখতাম, চারকোনা চারকোনা সিলেট ছিল, সেই সিলেট দিয়ে আমি ওই জানালাটা ঢেকে দিই। আর ওই বাসা যেহেতু অনেক পুরনো, বাসার মিস্ত্রি বা দারোয়ান মানে কাউকে বললে যে জানালা লাগাই দিয়ে যাবে, কাজটা লাগাই দিয়ে যাবে, এমন মানে বাসার ব্যবস্থাপনা তেমন ভালো ছিল না। তো সেদিন রাতের বেলার কাহিনী রাসেল ভাই, আমার বাবা ব্যবসার কাজে ঢাকায় ছিলেন না, ঢাকার বাইরে ছিলেন, খুলনাতে। তো বাসায় আমার মা ছিলেন, আমি ছিলাম, আর আমার খালামণি ছিলেন। আর আমার খালামণির কোলে আমার ছোট্ট বোন, তখন নবজাতক শিশু, 2-1 সপ্তাহ হয়তো হয়েছিল। তো হয়তো এই কথা অনেকে জানেন বা জানেন না যে নবজাতক শিশু বা নতুন বাচ্চা যে ঘরে থাকে, সেই ঘরে সাধারণত একটু ছোটখাটো একটু ঝামেলা হয়েই থাকে। তো এই কারণে বাচ্চাদের গলায় কিংবা কোমরে তাবিজ টাবিজ বেঁধে দেওয়া থাকে। এমনিতেই বাসায় ঝামেলা, তারপর আবার আমার ছোট বোন। তো সেদিন রাতের বেলার কাহিনী রাসেল ভাই, রাত 3টার দিকে আমার মা দেখতে পারেন যে জানালার ওই পাশে সাদা কাপড় পরা, খুব লম্বা, মানে আমাদের জানালার সাইজটা অনেক ওয়াইড ছিল, কেউ যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তো আমার মা ভাবতেছেন এত রাতে স্বাভাবিকভাবে এই বাসায় রাত 7টা-8টার পর সাধারণত মানুষ বারান্দায় হাঁটাহাঁটি করে না, কারণ এই বাসার সম্পর্কে সবাই কম বেশি জানে। তো আমার মা ভাবতেছেন রাত 3টার সময় আসার কোনো কথাই না, এখানে কেউ হাঁটাচলা করার কথা না। তো আমার মা আমার রুম থেকে বের হয়ে ফ্ল্যাটের, মানে আমাদের রুম থেকে বের হয়ে ফ্ল্যাটের মেইন দরজায় গেলেন। মেইন দরজায় গিয়ে আমার মা দেখতে, মানে আমাদের যে মেইন দরজা ছিল, দরজাটা একটু জায়গা জায়গা ফাঁকা ফাঁকা ছিল, কাঠের দরজা। সেই দরজা দিয়ে দেখতেছিলেন যে সামনে যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের গেটটা খোলা আছে কিনা। তো এটা দেখতেছেন কারণ ওই ফ্ল্যাটে একটা ছেলে আছে যে জন্ম থেকেই পঙ্গু। ওই ছেলের বাবা এই ছেলের পঙ্গু হওয়ার কারণে মাজার পূজা করতেন, আর মাজার অনেক মানত টানত করতেন তার ছেলের সুস্থতার জন্য। তো সে প্রায় সময় রাতেবেলা বাসায় আসতেন। তো আমার মা ভাবতেছেন যে সে কি না নাকি অন্য কেউ, সেটা দেখার জন্য। তো আম্মু দেখলেন না, ওই পাশের গেট বন্ধ, জানালা বন্ধ, সবই বন্ধ। তো আম্মু কৌতূহল নিয়ে আবার ঘরে চলে আসছেন। ঘরে চলে আসার 5 মিনিট পরে রাসেল ভাই দেখলেন যে ওই ছায়াটা চলাফেরা মুভ না করে একদম আমার যে ভাঙা জানালাটা ছিল, ভাঙা জানালাটার সামনে স্টিল দাঁড়ায় যায়। দাঁড়ায় যাওয়ার কিছুক্ষণ পর আমার যে সিলেটটা দিয়ে আমি ঢেকে রাখছিলাম জানালাটা, সেই সিলেটটা ওই জায়গা থেকে ছিটকে যায়, ওই জায়গা থেকে সিলেটটা পড়ে যায় নিচে। আমার মা তখন কাইপা উঠেন। আমি তো ঘুমানো, আমি কিছুই জানি না, আমি সকালবেলা আমার মার থেকে সব শুনছি। তো তখন রাসেল ভাই আমাদের ঘরে, সেই মানে যে ছিল জানালার ওই পাশে, সে আমাদের ঘরে হাতটা প্রবেশ করায়। হাতের অবস্থাটা যদি আমি বলি রাসেল ভাই, আমরা সাধারণত যে পাঞ্জাবি পরি বা যে জামাগুলো পরি, আমাদের হাতটা কিন্তু এতটা ঝুল হয় না, কিন্তু ওই যে জামাটা ছিল সাদা কালার জামাটা, প্রচুর পরিমাণ ঝুল ছিল। আর হাতের অবস্থা যদি বলি যে তার নেইলগুলো প্রচুর পরিমাণ লং আর শার্প ছিল। আর হাতের চামড়াগুলো, আমরা সাধারণত মাছের উপরে যে জিনিসটা, আমরা সাধারণত মাছের আইসটা বলি, তো মানে পিছিল যে জিনিসটা আর কি, তো তার হাতের অবস্থা এমন ছিল। তো বাসায় যেহেতু 2টা বাচ্চা, আর বাসায় কোনো ছেলে পুরুষ মানুষ নাই যে আমার মা তাকে দিয়ে কিছু করাবে, তো আমার মা যদিও ভয় পাচ্ছিলেন, তবু 2টা বাচ্চার দিকে তাকায় সে সাহস করে, প্রোটেকশনের জন্য সাহস করে ছুরি নিয়ে ওই হাতের সামনে যান। হাতের সামনে গিয়ে চিল্লায় বলেন, তুই কি, আমি দেখবো। তো তখন হাতটার মানে তেমন কিছু হয় না, হাতটা পিছন দিকে চলে যায়। জানলা থেকে বের হয়ে সে, আমি একটা কথা হয়তো বলিনি যে বাসার 2টা সিঁড়ি ছিল, একটা সিঁড়ি দিয়ে সাধারণ মানুষ সবাই চলাফেরা করতো, আর একটা সিঁড়ি ছিল যেটা বাসার পিছন দিকে, সেই সিঁড়িটা সব সময় বন্ধ থাকতো। তো ওই ছায়াটা মানে জানলা থেকে হাত বের করে সেই সিঁড়ির দিকে চলে যায়। তো সেদিন রাতের বেলা জাস্ট আমাদের এইটুকুই হয়। ঠিক পরের দিন রাসেল ভাই, একদম ঠিক তার পরের দিনের কাহিনী, আমাদের ফ্ল্যাটে 2-3টা ফ্যামিলি থাকতো, আমরা একটা রুম নিয়ে থাকতাম ঢাকাতে প্রথম। তো আমাদের পাশের ফ্যামিলিতে মানে খুব রাতের বেলা হাজব্যান্ড ওয়াইফ রাতে ঝগড়া করতেছিল। রাতে ঝগড়া করে তার ওয়াইফ হাজব্যান্ডের সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে ঠিক সেই দিকে যায় যে দিকের সিঁড়িটা বন্ধ থাকে সবসময়। আমরা থাকলাম 7 তলায়। সেই দিকে গিয়ে সে যা দেখতে পারে যে একটা লাশ, আমরা যখন দাফন করি, দাফন করার আগে কিন্তু তার উপরের দিকটাও বাধা থাকে, নিচের দিকটাও বাধা থাকে, মানে মাথার দিকটাও বাধা থাকে, পায়ের দিকটাও সব বাধা থাকে। ঠিক সেই বাধা অবস্থায় একটা লাশ দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় আছে। তো সে সেটা দেখে মানে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারে না। সে চিল্লা ফাল্লা করে তার হাজবেন্ডকে এসে জড়ায় ধরে, ঝগড়া টগড়া সবই বাদ, এসে জড়ে ধরে চিল্লা কান্না শুরু করে। তো তার চিল্লা চিল্লি শুনে, যেহেতু আমরা একই ফ্ল্যাটে থাকতাম,
আমরা সবাই উঠে গেছি। আর ওঠার পরে উনি বলছেন যে আমি কোন এইগুলো দেখছি। তো রাসেল ভাই ওই বাড়িতে এইসব ঘটনা খুবই মানে কমন একটা ব্যাপার ছিল, যারা ওই বাড়ি হওয়ার পর থেকে স্টিল নাও সেটা ফেস করে। এমনকি বাসার আমি 5 নম্বর তলা আর 2 নম্বর তলায় এইসব কাহিনী একটু বেশি হয়। তো রাসেল ভাই আমার একটা ফ্রেন্ড, মানে আমি গত 2 বছর আগে আমার একটা ফ্রেন্ড ওইখানে ভাড়া থাকতো। তো তার কাছে আমি গিয়েছিলাম, সে 2 নম্বর তলায় আর কি থাকতো। তো সে এমন বলেছিলেন যে গরমের কারণে যদি কেউ মানে সাধারণত এই বাসায় গ্রামগঞ্জের মতো, মানে ধরেন গ্রামগঞ্জে যেমন 7টা-8টার দিকে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়, কোনো আওয়াজ টাওয়াজ কিছু থাকে না, তেমন এই বাড়ির অবস্থা পুরান ঢাকা থাকা সত্ত্বেও এই বাড়ির অবস্থা এমন ছিল যে 7টা-8টার পরে সাধারণত খুব বারান্দা বের হতেন না, আর যাদের যত কাজটা ছিল সব দিনের বেলা শেষ করে আইসা পড়তেন। তো সে রাতের বেলা তার ফ্ল্যাটটা ছিল হচ্ছে আপনার যেদিকে সেটা বন্ধ, আমি বলছি যে যেদিকে সেটা বন্ধ সেদিকের ফ্ল্যাটে সে তার ভাড়া থাকতো। তো রাতের বেলা সে জানালা খুলে ঘুমায় গরমের কারণে। তো সে যা দেখতে পারে যে একদম পুরো শরীর ঢাকা 6টা মানুষ কফিনে করে কাউকে নিয়ে বারান্দার এই পাশে যাচ্ছে আর এই পাশে আসতেছে। তো সেগুলো সহ্য করতে পারে না, যদিও তার সাহস ছিল, অনেক সাহস ছিল, কিন্তু সে এই ধরনের দৃশ্য মানে বলতে গেলে যতটুকু কিংবা যে দেখতেছে তার অবস্থা একটু বেশি খারাপ ছিল, বলে বোঝানোর মতো না যে অবস্থাটা কত ভয়ানক। তো এইখানে যাচ্ছে আর ওইখানে আসতেছে, সে সেটা দেখে জানলা বন্ধ করে দেয়। এরকম মানে কেউ জানলা খুলে ঘুমালে সে এরকম কাহিনী ফেস করবেই। এমনকি রাতের বেলা যদি কেউ দরজা খুলেও বের হয়, সে এই লাশ জাতীয় বা মরা মানুষ জাতীয় জিনিসই দেখতো, মানে লাশ দাঁড়ায় আছে বা কেউ ঘুমায় আছে, কেউ কান্না করতেছে, মরা মানুষ, এইসব টাইপের সব জিনিস ফেস করতো। তো আমরা যখন এই বাসা থেকে চলে আসি, আমরা 4 বছর ছিলাম মোট ওইখানে ওই বাসায়। তো আমরা চলে আসার 1 মাস আগে ওই বাসায় 2জন ভাই, মানে আপন 2জন ভাই ওই বাসার দারোয়ান ছিলেন, দারোয়ান বা মিস্ত্রি এমন কিছু ছিলেন আর কি। তো 2জন ভাইয়ের একজন, আমি ঠিক নাম বলতে পারতেছি না, কনফিউজ। তো একজন ভাই 5 তলায়, ওই বাসার একটা ব্যাপার ছিল যে বারান্দায় কোনো লাইট লাগালে সেটা বেশি দিন টিকতো না, সেটা যে কোনো তালাই হোক। তো 5 তলার একটা কাহিনী যে ওই দারোয়ান সে তার চোখের সামনেই দেখতেছিল যে বাসার যে সিঁড়িটা যেদিকে অফ, সেই সিঁড়ির দিকে তার মতোই কাউকে, মানে তাকেই কেউ যেন টেনে হিচড়ে পা ধরে টেনে নিয়ে যাচ্ছে ওই কর্নারের দিকে। আর সে হামাগুড়ি দিয়ে বাঁচার চেষ্টা করতেছে আর খুব কান্না করতেছে, তার মুখে রক্তাক্ত অবস্থা, যেন তার মুখে কেউ আঁচড় দিচ্ছে, তার মুখ রক্তাক্ত, আর সে হামাগুড়ি দিচ্ছে বাঁচার জন্য, কিন্তু সে পারতেছে না, তাকে টেনে নিয়ে যাচ্ছে। আর সেটা সে নিজেই দেখতেছে তার চোখের সামনে, তার মতো কাউকে নিয়ে যাচ্ছে। তো রাসেল ভাই আমরা যখন বাসা থেকে চলে আসি, আমি তার বেশ কিছু বছর পর আমার ওই বাসায় যেহেতু আত্মীয় স্বজন ছিল, অনেক পরিচিত মানুষ ছিল, আমি তাদের সাথে দেখা করতে যাই। তো আমি যাওয়ার পরে যে স্যাড নিউজটা শুনি যে আমরা ওই বাসা থেকে চলে আসার কিছুদিন পরে ওই দারোয়ানটার লাশ পাওয়া যায় ছাদে। কে মারছে, কিভাবে মারছে তা কেউ জানে না, বাট যেহেতু এই বাসার অবস্থা খারাপ সবাই জানে, তাই সবাই ধারণা করে নিছে যে এমনই কিছু হবে, বিকজ তার মানে মুখের অবস্থা খুবই বিদঘুটে ছিল, এমনকি দেখছে তার চোখও উঠানো, মানে খুবই মানে সহ্য করার মতো না, এমন তার ফেসটা এমন খারাপ ছিল। তো রাসেল ভাই আমরা ওই বাসা থেকে যখন চলে আসি, চলে আসার পর আমরা এখন মানে আমি এখন যে বাসাতে আছি, এই বাসাতে আসার পর পার্সোনালি শুধু আমার সাথে একটা ঘটনা ঘটে। এটা আমি ছোট্ট করে বলি রাসেল ভাই, যে শীতকাল ছিল, সকালবেলা মানে ফজরের কিছুক্ষণ আগে আমি মানে আমার চোখে ঘুম মানে পুরোপুরি নাই, আমি চোখটা মেলেও রাখিনি, আবার পুরোপুরি বন্ধ না, আমতা করে তাকাইছিলাম। তো মানে আমার সামনে যা আছে আমি ক্লিয়ারলি দেখতেছি। তো আমি দেখতেছিলাম রাসেল ভাই আমার রুমের যে দরজা থেকে মানে আমার ফ্লোর থেকে পুরো সিলিং পর্যন্ত এমন সাইজের কেউ আস্তে আস্তে আমার কাছে আসতেছে, আর যতই কাছে আসতেছে ততই আমি আমার শক্তি হারাচ্ছি, আমার শরীর আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আমি কোনো কিছু করার সাহস পেতেছিলাম না, কোনো শক্তি পাচ্ছিলাম না। তো আমি ক্লিয়ারলি দেখতেছিলাম রাসেল ভাই যে ওই অবয়বটা আমার সামনে আসার পর আমি যেহেতু খাটের কর্নারে ছিলাম, মানে যেদিক থেকে খাট থেকে নামবে ওই কর্নারে আমি শুয়েছিলাম। তো সেই অবয়বটা কাছে এসে আমরা নামাজের সময় যেভাবে রুকু দিই, মানে কোমরটা যেভাবে ভাঙি, ঠিক সেইভাবে কোমরটা ভেঙে একদম পুরোপুরি আমার মুখের সামনে তার মুখ মিলিয়ে সে খুব জোরে জোরে গরম নিঃশ্বাস ছাড়তে থাকে, যেটা আমি পুরোপুরি ফিল করতেছিলাম। কিন্তু তার চেহারার দিকে তাকানোর আমার কোনো রকমই সাহস ছিল না। আমি মানে মুখ নাড়া আয়াতুল কুরসি পড়তে থাকি।
তার আর আমার মাঝে একটা ডিস্টেন্স হয়ে গেছে। সেই কারণে আমি একটু সাহস করে বসে পড়ি, সাহস নিয়ে বসে পড়ি। বসার পর রাসেল ভাই আমি বলছিলাম আগে যে শীতকাল ছিল, বাসার ফ্যান বন্ধ ছিল, কোনো দিক দিয়ে বাতাস আসার কোনো কারণ নেই। তো আমি যখন উঠে দাঁড়াই তখন দেখি যে মানে আমার রুমের পর্দা, দরজার পর্দা নড়তেছে, মানে এই মাত্র কেউ গেল আর পর্দাটা নড়তেছে। তো আমার চোখে যেহেতু এটা ভাসতেছে, আমি মাত্র এমন কিছু দেখলাম। তো আমার রুমের বরাবর হচ্ছে আমার বোনের রুম, ছোট বোনের রুম। তো ঠিক তখনই 2-3 সেকেন্ড পর আমার আম্মু ওই রুম থেকে বের হয়। তো আম্মুকে দেখে আমার আমার মানে চোখে যেহেতু আগের জিনিসটা ভাসতেছিল, আম্মুকে দেখে আমি ভয় পাই, যে আমি কাইপে উঠে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় ভয়। তো আমার আম্মু আমার কাছে দৌড়ে আসে যে বাবা কি হয়েছে। তো আমি বললাম যে আম্মু এই মাত্র এরকম কাহিনী হয়েছে, যার কারণে আমি এরকম ভয় পেয়েছি। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আর রাসেল ভাই আপনার জন্য ছোট্ট একটা মেসেজ আছে আমার কাছে। আমার একটা আপু ইউএসএ থাকে। হ্যালো। তো এতক্ষণ যারা আপনারা আমাদের চ্যানেলের গল্পগুলো শুনলেন, যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। প্রতিদিন রাত্রে আপনাদের এই গল্পগুলো উপহার দেওয়া হবে। আর যদি আপনারা কেউ ভিডিওগুলা গল্পগুলা শেয়ার করতে চান আপনাদের সাথে ঘটা, সেই গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনাদের মাঝে পড়ে শোনাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো ধন্যবাদ আজকে সবাইকে। আজকের মতো লাইভ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য যাতে প্রতিদিন আপনাদেরকে এরকম গল্প শোনাইতে পারি। ধন্যবাদ সবাইকে।